জন্মদাতা, শিক্ষাদাতা, আর কি অন্নদাতা। আর একজন আছে আশ্রয়দাতা, নিরাশ্রয়কে যিনি আশ্রয় দান করে। চারটে পেলাম। আর একটা আছে ভয়োত্রাতা। সমস্ত ভয়ের থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। আপনি সুন্দরবনে ঢুকলেন, বাঘের মুখে পড়ে গেলেন, ওখান থেকে যদি কেউ আপনাকে বাঁচিয়ে আনে, বাবা তুমি না থাকলে আজকে আমি গেছিলাম, ঠিক তো নাকি? জোরে বলো। 14 বার বাবা কয়। তাহলে এই যে পঞ্চপিতা, এদের স্ত্রী মা, আরো দুইজন বেশি মা আছে। কি কি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা এক মায়ের কোলে জন্মগ্রহণ করে তার স্তন সুধা পান করি। ওই যে দাদা বললেন দুধু খাও দুধু খাও, পুতনা রাক্ষসী কয়। তো এক মায়ের দুধু খেয়ে আমরা বেঁচে আসছিলাম বাল্যকালে, শৈশবকালে, তাই তো? কিন্তু যখন একটু বড় হলাম তখন কি আর দুধু খেয়েছি? কথা কও। তখন কি খাইছি? এখন কি খাচ্ছি? ভাত খাই, রুটি খাই, তরকারি রান্না করে খাই, সরিষা দিয়ে তেল বানাই, কত কায়দা। ওর মধ্যে জিরে দেই, তেজপাতা দেই, হলুদ দেই। ওগুলো কোথায় জন্মে? কোথায় জন্মে বলো? এই ভূমিতে। কোন ভূমি? আমার ভারত ভূমিতে, আমার জন্মভূমিতে। এই জন্যে এই মায়ের কোলে আমরা বসবাস করি, এই মায়ের গর্ভে উৎপাদিত খাদ্য আমরা গ্রহণ করে বেঁচে থাকি। তাই বিজেপি ভারত মায়ের জয় দেয়। ভারত আমার দেশ, ভারত আমার জন্মভূমি। তাই জোরে আরেকবার বলো, ভারত মাতা কি। আর একটা মা আছে এখানে, আপনারা বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধা যারা আছেন, জানলে বলবেন, না জানলে আবেগে বলবেন না। আগে আমাদের মধ্যে, এখন কমে গেছে, নূতন গাভীতে নূতন বাচ্চা দিলে ফাল্গুন মাসে গোয়াল ঘরে আমরা গাভীর পূজা দিতাম, তাকে বলতাম গোফাগুনা পূজা। সেই মিষ্টি অন্ন রান্না করে দই দিয়ে খই দিয়ে হতো। কারা কারা জানেন একটু হাত তোলেন। আমি হ্যাঁ, গোফাগুনা পূজা কারা কারা জানেন? গরুর পূজা আপনি জানেন, মায়েরা গরুর পূজা 2 জন 3 জন, গোয়াল ঘরে 4 জন 5 জন। তাহলে আপনারা জানেন আমাদের আত্মলতি লজ্জা করে নাকি? নাকি জানো না তোমরা? গোয়াল ঘরে গরুর পূজা হতো না আমাদের? এখনো হয়। গরুর গায়ে কিসের ছাপ দিত বলো তো দেখি? হ্যাঁ, বেটে বেটে গ্লাস দিয়ে, মনে আছে তো নাকি? আমি মিথ্যা কথা কব নাকি? তাহলে গোমাতা অর্থাৎ আমাদের 14 পুরুষ ধরে আমরা গোমাতাকে সম্মান দিয়ে আসছি। বিজেপি তো সেই দিন হয়েছে। এখন যদি গোমাতা পূজার কথা বলি, ওই চোরের দল বলবে ও তো বিজেপি করে, বলবে না? বুঝতে পারছেন কি বলছি? তাহলে পঞ্চপিতার সপ্তমাতা। কেন আমরা ভারত মাতার জয় দেই আমি ভেঙে বললাম। আর ওরা কি বলে? জয় বাংলা। এই ধ্বনিটা কে তুলেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি প্রশ্ন করে গেলাম এই সভা সন্নিধান, যে ভারত মায়ের জয় না দিয়ে তোমরা উপার বাংলার বঙ্গবন্ধুর ধ্বনি নিয়ে তোমরা জয় বাংলা বলো কেন? এর জবাব দেবার জবাব চাই। খারাপ কথা বললাম? জোরে বলো। ভারত মায়ের জয় দিলে কি আর জয় বাংলা বলা লাগে? তাহলে তো যোগীজি বলতেন জয় উত্তরপ্রদেশ, বলে নাকি? বলদ বলদ শোনা যায় না কেমন? যোগীজি অত বলদ না, ভারত মাতার জয় দেয়। তাহলে তো মোদিজি বলতেন জয় গুজরাট। তাহলে সারা পৃথিবীর মানুষ জেনে গেছে, সবাই একই কথা বলেছে, প্রধানমন্ত্রী হবে আমার মোদিজি। এবার আপনার ভোট আপনি দেবেন, কোথায় দেবেন আপনি বিবেচনা করবেন। আমি জোর করে কখনই বলবো না
আপনি বিজেপিকে ভোট দিন, ভোট দিন, জোর করে বলবো না। আমরা দাঁড়িয়েছি ভোটে, একটা পৃথিবীর বৃহৎ পার্টি, এটা শুধু অল ইন্ডিয়ার বৃহৎ পার্টি নয়, আর তৃণমূল হচ্ছে একটা আঞ্চলিক দল। এখান থেকে উড়িষ্যা যাবেন তৃণমূল আছে, বিহার যাবেন তৃণমূল আছে, ছত্তিশগড় যাবেন তৃণমূল আছে, মধ্যপ্রদেশ যাবেন তৃণমূল আছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডে তৃণমূল আছে, উত্তরপ্রদেশ তৃণমূল আছে, গোয়া তৃণমূল আছে। কথা করছেন না কেন? পাঞ্জাবে তৃণমূল আছে। তাহলে এটা হচ্ছে তো আঞ্চলিক দলে ছোট্ট একটা খুঁটি। আর বিজেপি হচ্ছে মহাসাগর। আমার নরেন্দ্র মোদীজি কি শুধু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো নাকি? আমার নরেন্দ্র মোদীজি বিশ্ব নেতা, সারা বিশ্বকে চালাবার মতো ক্ষমতা রাখে। সিংহের মতো চলাফেরা তার। যে দেশে যায় সে দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে, সর্বদাই শ্রদ্ধা জ্ঞাপন করে। সে মুসলিম রাষ্ট্র হোক আর হিন্দু রাষ্ট্র হোক, হিন্দু রাষ্ট্র তো আর নাই। কেন শ্রদ্ধা জ্ঞাপন করে? তার কারণ আছে না? আরে বাবা, জোর করে শ্রদ্ধা নেওয়া যায় না, বেশি দিন টেকে না। এই যে যে ভাইরাস, ভাইরাসটার নাম কি, যার জন্য আমাদের নাক মুখ ঢেকে চলতাম? করোনা। যদি স্বামীর হয়, বউ কয় সরনা, নাকি এক জায়গার সয় না। করোনা একটা কাজ হয়েছে, প্রেমিক প্রেমিকার চুমুও খাওয়া বন্ধ হয়ে গেছে। বিদেশে তো আমি গেছি গান গাইতে, জানি ওরা ধরেই চুমো দেয়, আর চুমো খাই না, এখন শেষ। এই ভাইরাস এত ছোট, যা খালি চোখে তো দেখা যায় না, যেটা আমাদের কি বলে, ছোট জিনিস বড় দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কিসে দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যার নাম মাইক্রোস্কোপ। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কত সূক্ষ্ম, কত ছোট, আমরা কোনোদিন দেখি নাই। আমাদের মৃত্যু ভয়, এখান থেকে ভয় মুক্ত করেছিলেন কে? মমতা ব্যানার্জি। ভারতের 140 কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিনের ব্যবস্থা করেছিল কে? জোরে বলো। আমি এইরকম গলা শুনতে চাইনি। আমাদের বাংলায় 3টে শব্দ আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতঘ্ন। কৃতজ্ঞ কাকে বলে? যে উপকারীর উপকার স্বীকার করে, তাকে বলে কৃতজ্ঞতা স্বীকার করা। আর অকৃতজ্ঞ কাকে বলে? যে উপকারীর উপকার স্বীকার করে না। তুই মানে কি করেছিস রে, বাড়ি ওর মাঠ বার হইছিস। কথাটা বোঝা গেল? আর কৃতঘ্ন যে উপকারীর অপকার করে, স্বীকার তো করেই না, তলা দিয়ে অপকার করে। তা আপনারা স্বীকারটুক করতে পারবেন না? ডবল ডবল ভ্যাকসিন আপনারা পান নাই? পান নাই? তাহলে কে দিয়েছে জোরে বলেন? কে দিয়েছে? কে দিয়েছে? কিন্তু 21-এর ভোটের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল? আমাকে ভোট দেন, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল ভ্যাকসিন দেবো, ডবল ডবল বউ দেবো। না, বউ দেবো কয় নেই, ওটা এমনি ঝুলি ঝুলি হয়ে গেছে। কি চাকরি দিয়েছে! 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়েছে। আগে অনেক প্রকল্পের কথা পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমাদের একটা জিনিস বুঝতে হবে, তৃণমূলকে কি আর ভোট দেওয়া যায়? সিপিএম 34 বছর ছিল, কিন্তু এইরকম অন্যায় কোনোদিন শুনি নাই আমি।
যে হিন্দুদের সুন্দরী নারী বেছে 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 রাত্রিবেলায় ডেকে নেবে পিঠা বানাবার নাম করে পালাক্রমে ধর্ষণ করবে, সেরকম একটা বাহিনী মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। যদি বলেন মুখ্যমন্ত্রী তৈরি করেছে, এটা বলছেন কেন? আমি প্রমাণ দিয়ে যাব। উনি যদি সাপোর্ট না করেন, উনি যদি আশকারা না দেন, ওদের কোনো দিন শাহজাহান তৈরি হতে পারে না, পারে না, পারে না। প্রমাণ নিয়ে যান, প্রমাণ। যেদিন প্রথম দিন মায়েরা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে পথে নেমেছিল অত্যাচারিতা, উনি যদি শাহজাহানদের তৈরি করা ওনার তৈরি না হতো, তাহলে পরের দিন সকালবেলা উনি ওখানে চলে যেত। উচিত ছিল কিনা ভাববেন। গিয়ে যদি কোলে জড়িয়ে ধরে মায়েদের বলতো, আমা তোমরাও নারী, আমিও নারী, আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে তোমাদের ইজ্জত রক্ষা করতে না পারি মা, তাহলে আমার মুখ্যমন্ত্রী থেকে কি লাভ? এসো, কেন ঝাঁটা নিয়ে নামবে? যদি ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে নামতে হয়, আমিও নামবো তোমাদের সাথে, বলো তোমাদের কি হয়েছে। বলতে পারতো না? জবাব দিন। উনার দলের থেকে আরো কি ভাষণ দিল। বিজেপির চক্রান্ত, বহিরাগত মহিলাদের ওখানে নিয়ে এসে এইগুলো করানো হচ্ছে মুখ ঢেকে ঢেকে, এবং এত বাজে কথা বলেছে যে বহিরাগত নিষিদ্ধ পল্লীর রমণীদের নিয়ে আসা হয়েছে। নিষিদ্ধ পল্লী বোঝেন তো? বোঝেন তো? নাকি নাকি আরো ভাঙাবো? তার জন্য ওই মায়েরা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে রাস্তায় নেমেছে মিডিয়ার সামনে। আপনারা সবাই দেখুন, বিশ্ববাসী দেখুন, আমরা সন্দেশখালীর অধিবাসী, আমরা বাইরের থেকে আসি নাই, আমরা নির্যাতিতা, আমরা ধর্ষিতা। আমরা পুলিশের কাছে নালিশ দিলে আমাদের নালিশ শোনে না। তারপরেও 54টা দিন নিজের আঁচলের তলে ওনার আদরের ছেলে শাহজাহানকে লুকিয়ে রাখলেন। উনি পুলিশ মন্ত্রী, উনি অর্ডার দিলে 1 ঘন্টা লাগে। উনি যে শাহজাহান বাহিনী তৈরি করেছে তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। কথাটা বোঝা গেল? তাহলে উনি 54টা দিন তাকে গ্রেফতার করলো না কেন? ইডি যখন তার বাড়িতে গেল, কেন তার পক্ষ নিয়ে কথা বলল? ইডি আমার বাড়ি যেতে পারে, সিবিআই যেতে পারে, সিআইডি যেতে পারে, প্রয়োজনে আমাকে গ্রেফতার করতে পারে, তাতে কি আসে যায়? এভিডেন্স যদি না থাকে, ইডি, সিবিআই, সিআইডির বাবাও ধরে রাখতে পারবে না আমাকে, কারণ ওনাদের উপরে রয়েছে আদালত। আদালতে প্রমাণ দেখাতে হয়। এগুলো বুঝেন না আপনারা? নিক না ধরে আমরা কি হবে? 14 দিন পরে সিডি একটা তৈরি করে নিয়ে আসবে, কেস ডায়েরি, 7-8 জনকে দিয়ে বলাবি, সই করাবে, বল বল বল, সালা না বলিস তো মারবো সালা ডান্ডা। কিন্তু পরবর্তীতে আর টিকবে না, কারণ যে লোকগুলো দিয়ে জোর করে লেখানো হয়েছিল ওরা সাক্ষী দিতে আর আসবে না। বুঝতে পারছেন কথাগুলো কি বলেছি? ভয় কিসের? রক্ষা কবচ নিতে যেতে হবে কেন সুপ্রিম কোর্টে? আমাকে যেন সিবিআই না ধরে, ইডি না ধরে। তাহলে ডাল মে কুছ কালা হয়, ঠিক তো? তাহলে ব্যাপারটা কি? তৃণমূল ভোট চাইবে কি করে, চাইতে যায় কি করে আপনাদের বাড়িতে? আমি তো এটাই বুঝি না। কারণ তাদের শিক্ষা মন্ত্রী শিক্ষা দপ্তর সহ জেলে, শিক্ষা শেষ। দিদিমণির মেসোকেষ্ট শ্রেষ্ঠ সন্তান, তার মেয়ে নিয়ে জেলে। ডজন ডজন নেতা মন্ত্রী জেলে গেছে। এমন কোন দপ্তর নাই যে দপ্তরে দুর্নীতি হয় নাই। কোনটা খালি এখন গিয়ে বলে আমরা লক্ষ্মীর ভান্ডার দিছি, আমাদের ভোট দাও।
ভিক্ষা দেওয়ার রাজনীতি। ভারতবর্ষ যদি রক্ষা করতে হয়, চীনের চোখে চোখে যদি কথা বলতে হয়, পাকিস্তানের চোখে চোখে যদি কথা বলতে হয়, নরেন্দ্র মোদীজি শুধু 140 কোটি মানুষের জীবন বাঁচাবার জন্য ভ্যাকসিন দেয়নি, আরো পৃথিবীর বিভিন্ন দেশে বিনা পয়সায় ভ্যাকসিন বিলি করেছে। তাই নরেন্দ্র মোদী সারা পৃথিবীর প্রণম্য হয়েছে, এমনি না। তাহলে নরেন্দ্র মোদী এবার আবার প্রধানমন্ত্রী হচ্ছে। এবার আমাকে যদি আপনারা পাঠান যে আমাদের অসীম যখন এসেছে, আমরা এবার ভোট দিয়ে মোদিজির দরবারে পাঠিয়ে দেই, ওরা যা বলে বলুক গিয়ে, কারণ শর্মিলা মাকে ভোট দিয়ে কোনো লাভ নাই। উনি জিতলে কি হবে? ওই গেলে কেউ প্রধানমন্ত্রী হবে? ওই যে দাদা বলেছে না, দিদি হবে, দিদি মা প্রধানমন্ত্রী হবে না। তাহলে ওনারে ভোট দিয়ে লাভটা কি? লাভ আছে কোনো নাকি? কোনো লাভ নাই। উনি খালি পিছনে গিয়ে ঘুমাবে। কথা বোঝা গেল? আর আমাকে যদি আপনারা পাঠান, তাহলে আমি কি করব? প্রথম দুটো কাজ আগে করব। একটা কাটোয়াতে ব্রিজ গঙ্গায়, আর একটা কালনায় ব্রিজ। আমি মোদিজির পা জড়াই ধরবো, ছাড়বো না মোটে। আমি কথা দিয়ে আসছি, এই দুটো আগে করিয়ে দেন। কাটোয়ার রেলের ওভার ব্রিজ বিশাল দরকার। বাবা সুখ গোসাইয়ের নামে একটা স্টেশন, রেল স্টেশন। এসসি এসটি ভাই বোনেরা বহু জায়গায় জলের অভাব রয়েছে। আমি তো পাবো 25 কোটি টাকা 5 বছরে, ওতে কতটুকু করা যাবে? আমি তো ডাইরেক্ট মোদিজির ক্যান্ডিডেট। আমি তো এমএলএ আছি। আপনাদের কাছে শুধু পাঠিয়েছে পূর্ব বর্ধমানের উন্নয়ন যাতে হয়। অসীমকে যদি ভোট দেয়, তাহলে অসীমের দ্বারাই পূর্ব বর্ধমানের উন্নয়ন করব। এই সুযোগ আপনারা যদি ছেড়ে দেন, আমার কিছু করার নাই। আমি হয়তো দুপুর চোখের জল ফেলে চুপ করে চলে যেতে হবে। কিন্তু আপনারা যদি আমাকে ধরে রাখেন, আমি কথা দিচ্ছি এই 5 বছরের মধ্যে আমি পূর্ব বর্ধমান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। শুধু দিল্লিতে যে কাজের জন্য যাতায়াত, সেই যাতায়াত ছাড়া আমি আপনাদের কাছে থাকবো। 5 বছরের জন্য আমার বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে। আমার মনে মনেই করছে জিতে যাব না আমরা। কি আপনারা কি কন? সত্যি তো নাকি? একজন লোকই ছিল এখানে বক্তৃতা দেবার জন্য, সে হচ্ছে বেঈমান দাঁড়কাক। তার নাম সন্তোষ রায়। নামটা উচ্চারণ করতেও কেমন ঘৃণা হয়। আইছিল না, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছে না, আর কিছু পাই না। কয় অসীম সরকার পান খায়। তা আমি পান খাই, তা তোমার বাপের কি? আমি পান খাই কি তোমার কাছে পয়সা চাই? আমি না খাই বিড়ি, না খাই সিগারেট, না খাই মদ, কিচ্ছু খাই না। আমার মা আমাকে বলেছিল, পুরুষ মানুষ একেবারে কিচ্ছু খাইস না। আমার মা বাঁচে আছে এখন, একটু পান খা আর গান গা। তাই পান খাই আর গান গাই, তাও নাকি সহ্য হয় না। বুঝেছেন ব্যাপারটা কি? বলে অসীম সরকার গান গায়, আগে আগে টাকা নেয়। বলে নাই? আমি ওনাকে বলছি, আমি দেবকে আনবো, একটা ওনার দলের দেবকে একটা অনুষ্ঠানে আনবো, পরে টাকা দেব, মানবে? রচনা ব্যানার্জিকে আনবো, পরে টাকা দেব, অনুষ্ঠানের পরে, মানবে? উনি যেন কয় মানবে? নচিকেতাকে আনবো, মানবে? আমি রূপঙ্করকে আনবো, ইন্দ্রনীলকে আনবো, টাকা বাকি থাকতে কেউ আসবে কি? ও সন্তোষ বাবু, আপ জানতা है আমি সব জায়গা কি টাকা আগে নেই নাকি? এই পানগুহাটে গান গাইছি না, এই আদিত্য, ওই তো বসা, দাঁড়া। তোরা আমার টাকা আগে দিছিস নাকি কোনোদিন?
আমরা বুঝি কোন জায়গা আগে নিতে হবে। 48 বছর গান গাচ্ছি, আমার খাতায় সব লাল দাগ দেওয়া আছে, কোন কোন জায়গায় কেমন ব্যবহার করেছে। ব্যবহার ভালো হলি পরে নেই, যেই দেখি আগের বছর ওই কসলা কসলি করিছে, কই টাকা কয়টা আগে দাও তারপরে গান গাতে যাব। খারাপ নাকি? নাকি কি সুব্বসার আশ্রমে কতবার এসেছি, টাকা আগে নিছি? জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করেন। আমরি মায়ের আশ্রমে গান করে গেছি, জিজ্ঞেস করেন। ওরে আমার সন্তোষ, কোন কিছু পায় না, পান খায়, টাকা আগে নেয়, কিছু পায় না, বলতে তো পারছে না। উনি এমএলএ, উনি চুরি করেছে, এসব বলতে পারতেছে না। তুমি এইটা বলতে পারো, এটা বলতে পারো না। আমাদের পার্থবাবু জেলে গেছে, উনি ঘুষ খেয়ে চাকরি গেছে, অনুব্রত মোটা পেট ভরিছে, মেয়ে নিয়ে জেলে আছে, এগুলো বলো না কেন? কি মাননীয় রবীন চট্টোপাধ্যায়, তাই না? নাকি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ওনার একটা চায়ের দোকান আছে না, গুড়ুয়া, পয়সা না দিলি দেয় নাকি? কথা কইও, কিন্তু কথা কইও। কালকে দল বানিয়ে যাবা, পয়সা আমরা যেদিন পারবো দেবো, চা দাও, আমারে 1 মন দাও। কায়দা লেগে যাবে। কি কিছু পাই না। দেখেছি একটা 9 বছরের মেয়ে সকাল বেলায় ঘুমের থেকে উঠে একেবারে ল্যাংটা হয়ে বারান্দায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। এক বুড়ো হেঁটে যাচ্ছে, কয় এই নাই নাই, আর কয় বছর পরে তোরে বিয়ে দিতে হবে, বোধ নাই, তুই বারান্দায় দাঁড়াইয়ে ল্যাংটায় প্রস্রাব করতেছিস। মেয়েটা কয় তোমাকে গরুতে আমাকে ধান খাইছে কেন? প্রস্রাব করার সাথে ধান খাওয়ার তুলনা করতে আইছে রাজনীতি, শালা চোরের দলে গেছে, আর আমি পান খাই কেন? আমি গান গাই আগে টাকা নেই কেন? বাহ, পুংজালার নেতায় আমার একটা গান আছে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, তাকে বলে কয়ে বোঝানো যায় না, বুঝলে তার আত্মজ্ঞানে। এর মধ্যে একটা পদ আছে, ভালো পদ, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি। ভালো করে শুনেন, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, দেখবেন মধু একটা থালায় রাখবেন, আর পাশে আপনার বাচ্চা পায়খানা করবে, কাকে সেই মধুতে কিন্তু তার চঞ্চু স্পর্শ করবে না, মানে ঠোঁট দেবে না, ওই গু যে খোঁচায় খোঁচায় খাবে। ঠিক কইছি তো নাকি? কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। সন্তোষ বাবুর বিষ্ঠায় রুচি, তাই পদ্মে অসন্তোষ, তাই পদ্ম ফেলে বিষ্ঠার দলে গেছে ওই সন্তোষ। যা কি বলবো? তাহলে চোরেদের আর ভোট দেওয়া যায় না, আর ওদের ভোট দিলে আপনাদের ভোটটা পচে যাবে। মা শর্মিলার বিরুদ্ধে আমি একটা কথাও বলবো না, উনি একটা ভালো ডাক্তার, কথা বলেন না, একজন ভালো ডাক্তার, ডাক্তারি করুক, কিন্তু আমার একটা গান শুনেছেন তো, ও মা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। এই তোমরা কি করছো? ব্যাপার কি তোমাদের? এখনো শিং বজাই নাই, তাই গুতুগুতি আরম্ভ করেছে। আমার গুরুদেব রসিক বাবু বলেছিল, আমি যখন শিক্ষার্থী ছিলাম, তমাল সরকারও শিক্ষার্থী, 2 জন পাঠাইছিলাম, ডাকে নিয়ে কয় এখনো শিং বজাই নাই, এখনই গুতুগুতি। ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ। এই লেডিসটা বাজে না কেন? কি হয়েছে তোর? ওমা শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, ও মা শর্মিলা হাতে তালি দাও জোরে জোরে। তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো, তুমি
অদৃশ্য দেখতে পারো, অদৃশ্য মন দেখতে পারো, চোর দেখার চোখ নাই তোমার। তোমার শর্মিলা সারদা, এই, এই, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তোমার শর্মিলা সারদা, এই টোন বাড়াইছিস কেন তুই? মনোরোগ বিশেষজ্ঞ। আস্তে আস্তে। টিনার ঠিক আছে, টিনার কোনো অসুবিধা নেই, সুন্দর বাচ্চা। তোমারটা মহিলাটা টোন বেড়ে গেছিল। ওমা, তুমি তো অদৃশ্য মন দেখে চিকিৎসা করো, তা এই চোরগুলো তোমার এই চোখ দিয়ে দেখো না, এই চোরের দলে যাওয়া যায়? যার একটু জ্ঞান আছে, ভালো ভালো মানুষগুলো সব ওই চোরের দল ছেড়ে এখন চলে আসছে। এইবার যে আলোচনাটা আমি করব, চলো। বেলা কই? ডিনারটা একটু কমাই নেই। আপনাদের কাছে এসে আমারটা একটু বাড়বে, এই ভলিউম বাড়বে, ভলিউম, টোন না ভলিউম। হ্যালো, মাস্টারে হাত দেবা না কখনো। হ্যালো। ওরা একটা কৌশল করেছে ভোটে জেতার জন্য, কারণ ওদের আর মিথ্যা ছাড়া আর সত্য কথা বলে ভোট করার কোনো উপায় নাই। সত্য কথা বললে তো গলায় কাপড় নিয়ে বলতে হবে আমরা অপরাধ করেছি, আমাদের শিক্ষামন্ত্রী ঘুষ খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে, আমাদের অনুব্রত বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু পাচার করেছে, অন্যায় করেছে, জেলে গেছে তার মেয়ে নিয়ে, এসব বলতে হবে না কি? আমরা অপরাধ করেছি, 1,25,00,000 ভুয়ো জব কার্ড আমরা তৈরি করে এই 10 বছর পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়েছি, সেই টাকার হিসেব দেইনি বলে আজ আমাদের টাকা আটকে গেছে, আমরা বড় অপরাধী, আমাদের অপরাধটা ক্ষমা করে আমাদের আর একবার ভোট দেন, এই বলতে হবে। বোঝা গেল? ওরা কৌশল নিয়েছে মিথ্যা, আর বারবার একটা মিথ্যা কানের কাছে বললে না মানুষের মাইন্ডের পরিবর্তন হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? এই কাজে লাগিয়েছে কয়েক হাজার ছেলে, আইপ্যাক বাড়ি বাড়ি গিয়ে কানুমন্ত্র দিচ্ছে, এই যে সিএ লাগু হয়েছে না, তোমাদের বাংলাদেশের লোক সব তাড়াই দেবে। আগে একবার মুসলমানদের ওই মন্ত্র দিয়ে সিএ পাস করার সময় সে গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, কত কিছু করেছিল না, এবার আর তা পারে নাই, কারণ মিয়া ভাইরা বুঝে গেছে এই সিএতে আমাদের নাগরিকত্ব যাবে না, আমরা এই ভারতের নাগরিক। এখন আর ওদের কাছে যায় না, ওদের কাছে আর জায়গা পায় না, এখন যায় আমাদের মায়েদের কাছে। আমি দেখেছি, ভিডিও দেখেছি, কাগজ নিয়ে যায়, ও দিদি এই সিএ একবার লাগু হয় যদি বাংলাদেশে পাঠাইয়ে দেবে। আর আমি দেখেছি ওই দলে ওপার বাংলার থেকে উদ্বাস্তু সম্প্রদায়ের কিছু ছেলে পেলে নিয়েছে। কত বড় বেঈমান! আজকে শুনে যান, সবার কাছে, অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে তো। আমি একটা মিথ্যা কথা বলে রাজনৈতিক বক্তব্য রাখি না। যদি আমার মিথ্যা প্রমাণ করতে পারে কোন তৃণমূলের নেতা নেত্রী, সংবিধান নিয়ে আসুক, আমি এখান থেকে আজকেই চলে যাব, আর আসবো না কোনোদিন। কিন্তু তোমরা যে কি মিথ্যা কথা বলো, তোমাদের মুখোশ আমি খুলে দিতে আসছি। যখন দেশ ভাগ হলো, একটা জিনিসের উপর ভিত্তি করে এই দেশটা ভাগ হয়েছে, কি? মুসলমানরা বলল লড়কে লেঙ্গি পাকিস্তান, আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই, যে জন্য 1946 সালে ক্যালকাটা কিলিং হলো, হাজার হাজার হিন্দুদের কাটা হয়েছিল। একমাত্র রুখে দাঁড়িয়েছিল, তার নাম কি বলেন তো? গোপাল। পাঠা কেটে কেটে বিক্রি করত তো, উনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন ভুলে।
হিন্দুরা বেঁচে ছিল। কোন কোন রাজ্য দিতে হবে এরকম তো একবার ভাগ হয় নাই। ইরাক, ইরান, পারস্য সবটুকু নিয়েছিল আগে ভারতবর্ষে। বলল যে যে প্রভিন্সে অর্থাৎ যে যে রাজ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই রাজ্যগুলো মুসলমানদের দিতে হবে। তাতে হিসেব মতো বাংলাটাও মুসলমানরা পেয়ে যায়। বাংলায় 54% তখন মুসলমান। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, না 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 না, কত বড় দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। 54 জনের জন্য পুরো বাংলা যেতে পারে না, আর 46 জন হিন্দু, তাহলে বাংলা ভাগ করো। আজকে আপনারা ওপার বাংলার থেকে এসে বাংলা ভাষায় বাংলায় কথা বলছেন। যদি বাংলার রূপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের জন্য এইটুক না রাখতো, বাংলা ভাষা বলতে পারতেন না। আমি জানি 18টা রাজ্যে ঘুরেছে আমি, অসীম সরকার। বাঙালিরা বাংলা ভুলে যাবে। হ্যালো হ্যালো, একটু বাড়ি। কেউ আর বাংলা লিখতে পারে না, এখন বলতে পারে, ঘরে থেকে শিখেছে, বুড়ো বুড়ি বলেছে, লিখতে আর কেউ পারে না। আপনারা এখনো ডক্টর শ্যামাপ্রসাদের জন্য ওপার বাংলা থেকে আসা মানুষগুলো বাংলায় কথা বলছেন, বাংলায় লেখাপড়া করছেন। তাহলে যদি সম্মান দিতে হয় তাহলে দিতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। বোঝা গেল? ভারত ভাগ হলো, বাংলা ভাগ হলো, পাঞ্জাবটাকেও ভাগ করলো। হরিচাঁদ গুরুচাঁদের যে লীলাভূমি পাকিস্তানে পড়ে গেল, গুরু নানকের যে লীলাভূমি ওটাও পশ্চিম পাকিস্তানে ফেলে দিল। কি কায়দা করলো দেখেন, একটু ভাববেন। কিন্তু পৃথিবীর কোন ইসলাম রাষ্ট্র অন্য কোন দেশের অন্য কোন ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকা অধিকার নাই। আমি বাংলাদেশে গান গাইতে যাই, যখন ওই আজান হয় মাইকে, গান বন্ধ করতে হয়, সে গান বন্ধ করে দেয়। বুঝতে পারছেন কি বলছি? আমি তো মমতাজের বাড়িতে অনেকবার গেছি। মুসলিম ভাইরা আমাকে, একদম মুসলিম এরিয়া, জমদুয়ারি, একটাও হিন্দু নাই, 10-15 কিলোমিটারের মধ্যে, একদম মসজিদের পাশে আমার কবি গান হয়েছে। ওটা কি পাগল জানো রে? জমদুয়ারি কাশেম, হ্যাঁ হাশেম পাগল। ইউটিউবে গিয়ে দেখবেন, হাশেম পাগলের দরবার লিখবেন, কবিগান অসীম সরকার। সব মুসলমানরা কিভাবে কাটছে। এই মুসলমানদের মধ্যে 4 প্রকারের মুসলমান আছে: হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এরা হচ্ছে মারফতি মতের মুসলমান। এদের রাধাকৃষ্ণের প্রতি, গৌরের প্রতি ভীষণ ভক্তি। সবচাইতে খতরনাক হচ্ছে শরীয়তি মুসলমান। আমার কাছে যে কোরআন আছে, আমি বলবো না সেসব, আমি কোরআনের আয়াত ধরে ধরে, সূরা ধরে ধরে বলতে পারবো, বলবো না ওসব। যদি কোনোদিন বলার দিন আসে, সেই দিন বলবো, সেই দিন বলবো। ওই কোরআন আপনাদের কারো ঘরে নেই, যে কোরআন পাঠ করাইয়ে মাদ্রাসায় উগ্রপন্থী তৈরি করা হয়। আজ থেকে 30 বছর আগে আমি 21,000 টাকা দিয়ে 2খানা কোরআন এনেছিলাম। এই হ্যাঁ,
তাহলে ভারত ভাগ হয়ে গেল, বাংলাও ভাগ হলো। তখন গান্ধীজি, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ বলল কি, যেসব হিন্দুরা ওপার বাংলায় পড়ে গেল পূর্ব পাকিস্তানে, আর যে শিখরা পশ্চিম পাকিস্তানে থাকলো, এরা যেদিন ভারতবর্ষে আসবে সেদিন ভারতের নাগরিকত্ব পাবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুপাতে এই দেশে চাকরি পাবে এবং ওই দেশের ফেলে আসা সম্পত্তির দলিল এখানে দিলে উপযুক্ত অর্থ পাবে, পুনর্বাসন পাবে। খুব লক্ষ্য করে শুনবেন। কিন্তু বড় দুঃখ, কথা দিল কিন্তু সংবিধানে এমন একটা কথা লিখে রাখলো সেটা আপনারা কেউ জানেন না। ফোন বের করুন, আমি যা বলি গুগলে যান। গুগল তো আমার বাবার সম্পত্তি না, আপনার সংবিধান কিনতে হবে না, ওখানে আছে। অ্যান্ড্রয়েড ফোন বের করুন, সার্চ করুন গুগলে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। শুধু মুখ দিয়ে বলুন, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট। সেখানে লেখা আছে, যদি কোনো বিদেশি ভারতবর্ষে, আমি একেবারে খাসা বাংলায় বলতেছি যাতে আমার মা বোনরা বুঝে, যে ইংরেজিতে লেখা আছে তার বাংলা হচ্ছে, যদি কেউ পালিয়ে পালিয়ে কোন রকম কোনো কাগজপত্র বা অনুমতি না নিয়ে ভারতে আসে, এসে বসবাস করে, তাহলে সে ভারতে কোনোদিন নাগরিকত্ব পাবে না, সে হচ্ছে ভারতের অবৈধ অনুপ্রবেশকারী। ওখানে ইংলিশটা লেখা আছে ইললিগ্যাল মাইগ্রেন্ট। এবং যদি কেউ পাসপোর্ট করে এসে তার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে সরকারকে না জানিয়ে থেকে যায় চুপি চুপি, সেও কোনোদিন ভারতের নাগরিকত্ব পাবে না। আমার সমাজের মানুষ তো 99% মানুষ পালিয়ে পালিয়ে এসেছে। সত্যিই না মিথ্যা? কথা বলো। বাপ ঠাকুর দাদারা কি করে আসছে? হয়তো কেউ পাসপোর্ট করে এসেছে, পাসপোর্ট আগুনে পোড়ায় ফেলেছে, সরকারকে তো আর জানাই নাই। এই মানুষগুলো সংবিধানের জালে অবৈধ অনুপ্রবেশকারী বলে পরিষ্কার লেখা আছে। আর এই মানুষগুলোকে ধরবার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2003 সালে এনডিএ সরকারের সঙ্গে থেকে এনআরসি আইন তৈরি করে আসে, যে আইনটা ধারা নম্বর 14 এ ধারা, এবং আসামের জন্য আলাদা একটা আইন তৈরি করলো যেটা 6 এর এ ধারা। তাহলে 3 সালে কি হলো? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এসেছে অথবা পাসপোর্ট করিয়ে আসিয়া ভিসা শেষ হইয়া যাবার পরেও দেশে না ফিরিয়ে গিয়েছে, তারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা ভারতের নাগরিকত্ব পাইবে না। কিন্তু আসাম অ্যাক্ট 6 এর ধারায় লেখা আছে 1971 সালের 24শে মার্চের মধ্যে যারা আসামে প্রবেশ করেছে একমাত্র তারা আসামের নাগরিকত্ব পাবে। এক্সেপ্ট আসাম, অল প্রভিন্স অফ ইন্ডিয়া অ্যানাদার অ্যাক্ট। তাহলে আসাম বাদ দিয়ে সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্যের জন্য আলাদা আইন। কথা বোঝা যাচ্ছে কি? আপনারা শুনছেন মন দিয়ে তো নাকি? ওই মিথ্যাবাদীদের মুখোশ খুলে দিচ্ছি আমি। কত বড় লেখাপড়া জানা মানুষ আছে এখানে আসুক। যদি তৃণমূলের কোন নেতা থাকে এমএ পাস বিএ পাস, আমার সামনে দাঁড়াও। আমি 4 পাস, তোরা 4 পাস, 4 পাস, 4 পাস। আমার বুকে জ্বালা আছে, লেখাপড়া শিখেছিলাম, শিখি নাই তা না, সে জ্বালার কথা বলবো না। আমারও সাবজেক্ট ছিল ইকোনমিক্স, আমারও সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি। Economics is the study of human behavior in the ordinary business of life. Partnership is the relationship between the person who have agreed to share profits of a business carried by all or any one of them acting for all. ওই চোরের দলকে আসতে বলো আমার সামনে। কয়টা এমএ পাস আছে, কয়টা বিএ পাস আছে, চলে আসো।
মাইক ছেড়ে দেবো, দুজনে বলতে হবে। যন্ত্রণাটা আমার আছে, আমি উদ্বাস্তু ঘরের সন্তান, তাই উদ্বাস্তু আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য বিজেপিটা করি, যাতে আপনাদের নাগরিকত্ব সুরক্ষা হয়, তাই না আমার রাজনীতি করা লাগে। কিসের জন্য রাজনীতি করবো আমি? বোঝেন না? আর এখনো ওপার বাংলার উদ্বাস্তুরা তৃণমূলের সঙ্গে জয় বাংলা কইয়ে দৌড়াও, আর নিজের ভাইরে নিজে মানো না, বেঈমান। এই আমার শেষ পরীক্ষা, আর আমি ভোটে দাঁড়াবো না। এবার আমি দেখবো তোমরা কি করো, তারপরে মরো গিয়ে আর আমি কিচ্ছু করবো না। যাও। শেষ পরীক্ষা। ঠাকুর যখন তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে, এখানে বাবা সুখদেব ব্রহ্মচারীর আশ্রম, এখানে আমার চৈতন্য মহাপ্রভু কাটোয়া কাঞ্চননগরে সন্ন্যাস নিয়েছিলেন, এখানেই সেই জগা বাঁধা উদ্ধার, এখানেই ঠাকুর বাবা বাংলার প্রেমের জগৎ। ওই কালনাতেই আমার নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে হয়েছিল। এমনি এমনি আমার ঠাকুর এই জায়গায় নাই, এটি জানিয়ে রাখো। ওই চোরে গিয়ে সায়েস্তা করবার জন্য আনিছে, খালি একটু পাওয়ারটা দিয়ে দেখো করি কি ওইগুলো, লেজ ধরে ধরে টেনে টেনে বের করবো। তাহলে এই যে আইনের ঘরে কি লেখা, একটা অ্যান্ড্রয়েড ফোন বের করলে আমি পড়ে শোনাতে পারতাম ইংলিশ। যাও না, গুগল সার্চ করো না, কেউ করে না, যার ইন্টারনেট আছে। গুগল কো ইন্টারনেট আছে, দাও, আমি পড়ে শোনাচ্ছি। আছে ইন্টারনেট আছে কারো ফোনে? কারো ফোনে ইন্টারনেট আছে? নিয়ে বাবা, আমি মিথ্যা কথা কয়ে রাজনীতি করি নয়, চোরেদের মতো। কিছু পায় না, তারপরে পান খায়, অসীম পান খায়। 7878 আমি পড়ে শোনাচ্ছি। 787878 খুলছে? কই খুললো না তো? হ্যাঁ সিএ না, আমার কাছে দিন, আমার কাছে দিন। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 clause 1 clause B ফরেনার অ্যাক্ট। সিএ তো 2019, সিএটা পরে বলছি। ওদের বলবেন, ওরা এখনো বুঝতে পারে নাই কে আসছে পূর্ব বর্ধমানে। ওই যে বাবা ডাউনলোড তো হয় না, দেখেন যদি বের করতে পারেন আমি যেটা, তাহলে আমি পড়ে শোনাচ্ছি। এক কথায় আপনারা আইনের খাতায় যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, সব আছে, কিন্তু ওই আইন যদি পরিবর্তন না করে বাছাই করা হয়, তাহলে আপনারা ফর্ম ফিল আপ করতে লিখতে হবে যে আপনারা কি অবিভক্ত ভারতের থেকে এখানেই বসবাস করছেন, না আপনার পূর্বপুরুষ কোন দেশ থেকে এসেছে। লিখবেন হ্যাঁ এসেছে। কোথায়? পাকিস্তান থেকে। তাহলে কোনো পাসপোর্ট করে এসেছে নাকি অবৈধভাবে এসেছে? লিখতে হবে আপনার অবৈধভাবে এসেছে। গেল। এইটা নিয়ে লড়াই করেছিলাম আমি, 3 বার যন্তর মন্তর করেছি দিল্লিতে, এমনি টিকিট দেয়নি, কিন্তু শহীদ মিনার করেছি, রামলীলা ময়দান করেছি। আপনারা জানেন না, শেষবার 23টা মতুয়ার দল নিয়ে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, সিএ না, আমি কি বললাম, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 clause 1 clause B। আমার শেষ যন্তর মন্তর নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির মঞ্চ 2019 সালের ডিসেম্বরের 2 তারিখে আমি অগ্নি মাখা বক্তব্য রাখছি। একদম এই গানের দল নিয়ে গেছি, প্লেনে করে, সব নিজের গাড়ির থেকে প্রচুর টাকা খরচা করেছি শুধু আপনাদের জন্য।
কারণ যেদিন আমি আইন পড়লাম, একই সর্বনাশ, এই মানুষগুলো কিচ্ছু জানে না। আর এই মানুষগুলোর নাগরিকত্ব হরণ করার জন্য ওই মমতা ব্যানার্জি 2005 সালে কাগজে করে কয়েক হাজার মানুষের নাম লিখে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিল যে এরাই সিপিএম কে ভোট দেয়, তাড়াতাড়ি এনআরসি করে এদের নাগরিকত্ব হরণ করতে হবে। আপনারা দেখছিলেন না টিভিতে? এত বড় রাক্ষসী আর জন্ম নেছে নাকি বাংলায়? দেখেন, এমন কড়া বক্তব্য রেখেছিলাম যে এই কালা কানুন যদি বিজেপি পরিবর্তন না করে, বিজেপির বিরুদ্ধে চরম ভাবে, সেগুলো আর এখন বলবো না। ওই খবর তখন লোকসভা চলতেছিল, অধিবেশন। মোদিজি 9 জন এমপিকে পাঠিয়ে দিলেন আমাদের মঞ্চে। ওই জগন্নাথ সরকার, খগেন মুর্মু, মনোজ তেওয়ারি, অর্জুন সিং, সৌমিত্র খান। সৌমিত্রদা গিয়ে আমার মুখ আটকে ধরে বললো, দাদা এভাবে বলবেন না, মোদিজির বার্তা নিয়ে এসেছি। কি বার্তা? 7 দিনের মধ্যে সিএ পাশ করে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়া হবে, আর কেউ অবৈধ প্রবেশকারী থাকবে না। তখন ওই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম, আমি কেঁদে ফেলেছি তখন, যদি আজ 5 কোটি উদ্বাস্তুদের, উদ্বাস্তু শুধু মতুয়া না, উদ্বাস্তু শুধু নমশূদ্র না, উদ্বাস্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পাণ্ড, ক্ষত্রিয়, সব মাহেশ্ব, জেলে, কপালি, কিন্তু লড়াইটা করেছে মতুয়ারা। কথাটা বোঝা গেল কি? ফল সবাই পাবে, লড়াইটা দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। এই জন্য বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, মা শান্তি সত্য ভাবার শিবাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, প্রণাম জানাই মা বিনা পানির শিবাত। বললো 7 দিনের মধ্যে এই অবৈধ অনুপ্রবেশকারী তকমা উঠে যাবে, সিএ পাস হবে। কথা দিল কয় তারিখ? ছোট ডিসেম্বরের 2 তারিখে। তাহলে 7 দিন হলে কয় হয়? 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 7 দিন। ঠিক ডিসেম্বরের 9 তারিখ 2019 সালে সিএ পাস হলো, মনে আছে? দেখে নিচ্ছি, মনে আছে কি? ওদিন রাত 12টা পর্যন্ত কিন্তু লোকসভা চলছিল, মনে আছে? মনে নেই আপনাদের? রাত 12টা 6 মিনিট পর্যন্ত আমি, আমার 2 ছেলে, আমার স্ত্রী বসে আছি। কি হবে? যখন পাশ হয়ে গেল, আমাদের আনন্দের অশ্রু বইতে লাগলো। আজ আমার মানুষগুলো মুক্তি পেল, সিএ পাস হয়ে গেল। কিন্তু ওই সিএ পরে আবার 11 তারিখ রাজ্যসভায় পাশ হলো, 12 তারিখে মহামান্য রাষ্ট্রপতি সই করে নোটিফিকেশন। এই সিএতে কি লেখা? আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান হইতে যে সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে অথবা অত্যাচারের ভয়ে পালিয়ে পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে যারা নাও গিয়েছে, থেকে গেছে, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা প্রবেশ করেছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, তাদেরই নাগরিকত্ব সুরক্ষা দেওয়া হবে। কিন্তু এর বিরুদ্ধে কেস করলো, 200-র উপরে কেস সুপ্রিম কোর্টে। এই তৃণমূল সরকার, সিপিএম, কংগ্রেস। কেন? এর মধ্যে কেন মুসলমানদের নাম নেই? এটা সাম্প্রদায়িক বিল। ভারতবর্ষ অসাম্প্রদায়িক দেশ, কি বলে ওটাকে? সেকুলারিজম। সেকুলারিজম এর বাংলা কি?
কিছু কিছু বাংলা না মনে পড়ে না। ধর্ম নিরপেক্ষ। তাহলে এখানে মুসলমানের নাম থাকবে না কেন? মুসলমানরা আসলেও পাবে। কিন্তু কথাটা হচ্ছে ভারত ভাগের ফলে যে সব ধর্মীয় সংখ্যালঘু এই তিনটে দেশে রয়েছে, সংখ্যাগুরু তো দেশের মুসলমান। তাহলে ও দেশের মুসলমানদের তো আর হিন্দুরা পিটাইয়ে পিটাইয়ে ভারতে পাঠায় নাই। মুসলমানদের জন্য একটা ঘর আছে, তারাও এলেও পাবে। কিভাবে পাবে? তাদের পাসপোর্ট করে এসে সারেন্ডার করে চাইতে হবে যে আমার ভারতবর্ষ ভালো লাগে, ভারতের সংস্কৃতি, ভারতের প্রকৃতি, ভারতের পরিবেশ, আমি ভারতেই বাস করতে চাই, আমি আর পাকিস্তানে ফিরে যেতে চাই না। পাসপোর্টটা জমা নিয়ে একটা রিসিপ্ট দেবে, 5 বছর তোমাকে থাকতে হবে। তোমার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকে তাহলে 5 বছর পরে তুমি নাগরিকত্বটা পেয়ে যাবে। মুসলমানদের জন্য আছে। কথা বুঝলেন কি বলছি? এইটা এতদিন আটকে রেখেছিল কেস করে করে, সেই কেসের গিট খুলেছে। তাই ভোটের আগে আমার তো কথা ছিল, আমি আমার বিশ্বপ্রিয় মোদিজিকে চিঠি লিখেছিলাম, আছে আমার কাছে চিঠি, আমার স্বরাষ্ট্রমন্ত্রীজিকে চিঠি লিখেছিলাম, এই ভোটের আগে যদি এই সিএ লাগু না হয় তাহলে কিন্তু আমি বিজেপির জন্য ভোট চাইতে যেতে পারবো না। মিডিয়াতেই বলে দিয়েছিলাম, শোনেন নাই? কতবার মিডিয়াতে বলেছি, বলি নাই? আমি তো ভয় পেয়ে কথা বলি নাই। আমার এমপি হয়েই বা কি হবে, এমএলএ হয়েই বা কি হবে? যদি আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ মুক্তি না পায় তাহলে আমার এমপি এমএলএ তো কি হবে? এই জন্য আমার মোদিজি, আমার স্বরাষ্ট্রমন্ত্রীজি ঠিক ভোটের আগে সিএ লাগু করে দিয়েছে। এর মধ্যে একটা জিনিস আছে, দেখেন ওরা বলে কি, মমতা বালা ঠাকুর আইছিল নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে। ওরে বলদি, আইন কখনো নিঃশর্ত হয় না। সংবিধানের কোন ধারা নিঃশর্ত হয় না। সংবিধানটাই তো শর্ত সাপেক্ষে হয়। বলতে হবে শর্ত যেন সরল হয়, সরল শর্তে যেন উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা, উনি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে দিতে হবে। এই জন্য বলদি বললাম। সংবিধানের প্রত্যেকটা ধারা শর্ত অনুযায়ী। কত বাজে? 9:30, 10টা অবধি টাইম নেওয়া আছে। পহলে हम देख लिया ना, वो हमारा मालूम है। তারপরে আমার খুব প্রিয় নেত্রী সীমা বলল একটু বেশি বেশি করে বলবেন আজকে। আমি আজকে যেভাবে বলে দিয়ে যাচ্ছি, ওই চোরেরা যদি এসে ভুল বুঝায় আমারে ফোন করবেন। ওরে কই মাছের ঝোল দিয়ে বেশ খাওয়াই দাওয়ায় বলবেন একটু বিশ্রাম করেন, আমরা একটু অসীম বাবুরি ফোন করি আনি। যদি চলে যেতে চায় গরু গোসর দেওয়া দড়ি মাজায় দিয়া খুঁটির সাথে বাঁধিয়ে রাখবেন একদম। দাঁড়াও, অসীম সরকারি নিয়ে আসে। আমি সংবিধান এখানে নিয়েই আইছি, কাল নাও আমি সংবিধান নিয়ে আসছি, বাংলা এবং ইংরেজি দুটো ভাষা নিয়ে আসে আমার কাছে। এমনি এমনি আসে নাই, মিথ্যা কথা কয়ে রাজনীতি করি না আমি। দেখেন কি শর্ত আছে, 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগের দিন আসতে হবে, 3টে দেশের একটা দেশের হতে হবে, 6টা ধর্মের একটা ধর্মের হতে হবে। কি কি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। 3টে দেশ কি? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। কাট অফ ডেট কি? 2014 সালের 31শে ডিসেম্বর। এই শর্ত থাকলো না? আগে কি ছিল শর্ত? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে, আর ওই তারিখ পর্যন্ত যারা পালিয়ে এসেছে সব ছাড়, পাসপোর্ট করে এসে যায় নাই আর ছাড়, সব বোঝা যাচ্ছে। কিন্তু এখানে
2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছে যে তার 20টা প্রমাণের একটা প্রমাণ দিলেই হবে। একটা ঘর ভাড়ার রসিদ দিলেও হবে, যদি কিছু না পায় একটা জনপ্রতিনিধি লিখে দিলেও হবে, একটা অঞ্চল প্রধান, গ্রাম সদস্য, অসীম সরকার লিখে দিলেও হবে, শান্তনু ঠাকুর লিখে দিলেও হবে, মতুয়া মহাসংঘের কার্ড দিলেও হয়ে যাবে। এত সালের থেকে আছে। ভারত সেবাশ্রম থেকে লিখে দিলে হবে, সৎসঙ্গ থেকে লিখে দিলে হবে। কথা বোঝা গেল কি? আর তুমি 6টা সম্প্রদায়ের যে একটা সম্প্রদায় বলছে এখানে পুরোহিত লিখে দিলেই হবে যে হিন্দু সম্প্রদায়, এর বাড়ি আমি পূজা করি। কথা বোঝা গেল? আর মতুয়া মহাসংঘের কার্ড তো থাকলেই হয়ে গেল। সৎসঙ্গের, ভারত সেবাশ্রম সঙ্গের, যে কোনো বড় বড় গুরুদেবের আশ্রমে তারাই তো লিখে দেবে। একেবারে সরল করেছে, পুরোহিত লিখে দিলেও হবে। এর চাইতে সরল হয়? আর উন্নালা ভাই নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, দিতে হবে। বলদি কোথাকার। একটা জিনিস যেটা চেয়েছে যে ওপার বাংলায় যে তোমার বাপ ঠাকুর দাদা বসবাস করত, তুমি যে বাংলাদেশ থেকে এসেছো, তাহলে তোমার ঠাকুর দাদা বা বাবা বা তার বাবা ও দেশে তো বাস করেছে। তার 9টার মধ্যে 9টা প্রমাণ চেয়েছে। ওখানকার কোনো দলিল কিংবা কোনো রসিদ বাপ ঠাকুর দাদার নামে তুমি আনো। এটার বিরোধিতা আমি করেছি। আমি পরিষ্কার চিঠি লিখেছি মাননীয় মোদিজিকে, স্বরাষ্ট্রমন্ত্রীজিকে, না আমার মানুষ আসার সময় কিচ্ছু নিয়ে আসে নাই, এ দিতে পারবে না, এটা চাইলে হবে না, এটা বাদ দিতে হবে। তাও মেনে নেছে, ওখানে লিখে দিয়েছে থাকলে দেবে, না থাকলে দেবে না। হরিবল হরিবল। একদম ভোটের পরেই দেখবেন অ্যাপসে ঢুকে যাবে। যার জন্য ঢেকেছিল দিল্লিতে চিঠি পেয়ে, তাহলে কি করতে হবে? বলছে ওটা থাকলে অপশনাল, যদি থাকে কেউ দেবে, না থাকলে সেলফ ডিক্লারেশনই হয়ে যাবে যে আমার বাবা বাংলাদেশ পাকিস্তান থেকে আসিয়াছিল, তাহাই মানিয়ে লওয়া হইবে। বুঝতে পারছেন? আমি একদম ভেঙে দিয়ে গেলাম। এর বিরোধিতা করছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ করতে দেব না, দেব না, তার মানে তোমরা যে নাগরিকত্ব পাও তা চায় না। এরপরেও যদি ওপার বাংলার কোন উদ্বাস্তু ছেলে ওই দলে গিয়ে বলে জয় বাংলা, তার মতো বেঈমান আর উদ্বাস্তুদের মধ্যে নাই, নাই, নাই। আমরা চেষ্টা করতেছি তোমাদের নাগরিকত্ব সুরক্ষার, আর তোমরা লাফাবা তৃণমূলের ওই চোরেদের দলের সঙ্গে। আমি যেন আর কোনো উদ্বাস্তুদের না দেখি ওই চোরের দলে গিয়ে লাফালাফি করছে, আর ওই চোরেদের কথা শুনে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিচ্ছে। আমাদের এই কাটোয়া ধাইহাটের দিকে একটা বিরাট অসুবিধা আছে। বহু মানুষের এখনো বাড়ির দলিলপত্র পাইনি, আমার কাছে খবর এসছে। সেগুলো করে দেব, দেব, দেব। যা যা অসুবিধা আছে সেগুলো, আমি তো কাজ করার জন্য আসবো, আমি তো চুরি করার জন্য আসবো না। আর আমার সঙ্গে সরাসরি সবার সঙ্গে যোগাযোগ থাকবে। আমি গামছা পরা মানুষ, হয়তো গিয়ে দেখবেন আমি গামছা পরেই বসে আছি, কারণ আমি জানি প্রধানমন্ত্রীর ভোটের দামও যা, আমার ওই ক্যাতরার মার ভোটের দামও তাই। ওরা আমাকে ভোট দেবে বলেই তো আমি এমপি হব, মোদিজির চরণে আশ্রয় পাবো, আর আপনাদের উন্নয়ন করার সুযোগ পাবো। হরিবল। তাহলে আপনাদের কি আর বলতে হবে কাকে কাকে ভোট দেওয়া দরকার? আর বলার দরকার আছে কি নাকি? ভালো লাগবে যা তাই করবেন, আমি কি বলবো বলেন? এই গোল্ডেন চান্স যদি আপনারা হারিয়ে ফেলেন, আমার কিচ্ছু করার থাকবে না, চোখের জল ফেলে চলে যেতে হবে।
চলেও যাব না। যারা আমার জন্য খাটলো তাদের উপর কোনো অত্যাচার হলে কিন্তু আমি ছাড়বো না। আমি আবার চলে আসবো এখানে, আমি তাদের হয়ে আবার লড়াই করব। আমি পালিয়ে যাওয়া মানুষ না, এটাও জেনে রাখবেন আপনারা। তবে আমি 100% বিশ্বাস করি এবার আমরা জিতব, জিতব, জিতব। ওদের কোনো কৌশলে কাজ হবে না, সব কৌশল ঈশ্বরীয় একটা শক্তি আছে, সেই শক্তিতে বেসতে যাবে, বেসতে যাবে। মানুষের মন পরিবর্তন হয়ে পদ্ম ফুলে টিপি দেবে। একেবারে প্রথমই পদ্ম ফুল, একেবারে প্রথমই পদ্ম ফুল। হ্যাঁ, কায়দা কত একদম। কেউ প্রথম বাদ দিয়ে তলা খোঁজে নাকি? কেউ খোঁজে নাকি? তিনটের পরে যাইয়ে শর্মিলা সরকার, ও কি দরকার? ও তো থার্ড পজিশনেও নাই। ফার্স্ট পজিশনে তো অসীম সরকার রয়েই গেছে পদ্ম ফুল। হরিবল। একেবারে চোখ মুখ বুঝিয়েই যাই, একবার দেখবা উপরেই, একেবারে একদম উপরে পদ্ম টিপি দিয়ে আটা। আর তৃণমূলরা ডাকলে এখন মিটিংয়েও যাবা, মিছিলেও যাবা, টাকা দিতে চাইলে নিবা, ছাড়বা না। বাড়ি বাড়ি যে টাকা দেবে, ওকে চুরির টাকা তো বস্তা ভরা টাকা পাঠাইছে। বুঝেছো কি বলছি? প্রচুর টাকা আছে। টাকা 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 টাকা। ওই টাকা করবে কি? টাকা দিয়ে তোমাদের কেনার চেষ্টা করবে, নিয়ে নেবা। বল ঠিক আছে, ঠিক আছে, আমরা তো তৃণমূলই আছি, কোনো চিন্তা করবেন না। আর ওই জায়গায় যেয়ে ফুসুক করিয়ে পদ্ম ফুলে মারিয়ে দিয়ে চলে আসবে। যেই ভোট বনবে খালি দেখবে পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল। দেখি টাকাও দিলাম। হরিবল। শোনো মমতা জানতি, শোনো মমতা জানতি, সিএ লাগু করায় আমার মোদিজির ক্রান্তি। শোনো বেড়ে ও শোনো মমতা জানতি, সিএ লাগু করায় আমার প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে, প্রায় 5 কোটি উদ্বাস্তু পাবে। 5 কোটি উদ্বাস্তু পাবে, নাগরিক হবার শান্তি। মমতা পাকিস্তান আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। এই জুয়েলির ওই মুখটা কোন দিক লাগে? ওদিকে বক্স আছে নাকি? ওই বক্সটাই যেন এইটার পাকিস্তান আর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় জান বাঁচাতে প্রাণ বাঁচাতে নিল ভারতে আশ্রয়। তারাই এই সিএর দ্বারায়, তারাই এই সিএর দ্বারায় পাবে নাগরিক ক্রান্তি। মমতা জানতি। লেডিসকে দাও। লেডিসটা দাও। হ্যাঁ, শোনো মমতা জানতি, দা দাও। মমতা জানতি, হ্যাঁ। সিএ লাগু করায় আমার মোদিজির গ্যারান্টি। এই সিএতে ভারতীয় মুসলিমদের নাই ভয়, এই সিএতে ভারতীয় মুসলিমদের নাই ভয়। তারা ভারতের নাগরিক ছিল, থাকবে সব সময়। বাছাই হবে সিএর দ্বারায়, বাছাই হবে সিএর দ্বারায়, বাছাই হবে সিএর দ্বারায় রোহিঙ্গা উগ্রপন্থী। মমতা জানতি। জোরে জোরে করতালি। লাগু করায় আমার মোদিজির গ্যারান্টি। শোনো মমতা জানতি, সিএ লাগু করায় আমার মোদিজির গ্যারান্টি। প্রায় 5 কোটি মানুষে পাবে
5 কোটি উদ্বাস্তু পাবে নাগরিক হবার শান্তি। শোনো মমতা জানতি হরি বলো সিয়া লাগু পাড়ায় আমার মোদিজির ক্রান্তি শোনো মমতা জানতি দুহাত তুলে সিয়া লাগু পাড়ায় আমার মোদিজির ক্রান্তি ও শোনো মমতা জানতি সিয়া লাগু পাড়ায় আমার মোদিজির ক্রান্তি ও শোনো মমতা জানতি সিয়া লাগু পাড়ায় আমার মোদিজির ক্রান্তি। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল।